ওকে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে আমরা মার্জার্স এন্ড অ্যাকুইজিশনটা শুরু করেছিলাম আর কি। তো আমি অনেকে হয়তো তার মধ্যে ছিলে না, তো আমি সেই জন্য ওখান প্রথম থেকে মার্জার অ্যাকুইজিশনটা শুরু করছি, কারণ ওই মার্জার অ্যাকুইজিশনটাই আমাদের মেজর যেটা বাকি রয়েছে। বাকিগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে। আমি তাও একবার সিলেবাসটা একবার জাস্ট খুলে নিই। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে হোয়াট ইজ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। ব্যালেন্স স্কোর কার্ডটা যদিও আমরা এই সেমিস্টারে পড়িনি, আগের সেমিস্টারে ব্যালেন্স স্কোর কার্ডটা পড়েছিলাম, তো আমি এখানে একবার রিপিট করে দেবো। আচ্ছা, এর মধ্যে আমরা যে শর্ট অ্যানালিসিস, পেস্ট অ্যানালিসিস, এগুলো আমরা অলরেডি পড়েছি সেকেন্ড চ্যাপ্টারটায়। বিসিজি ম্যাট্রিক্স, পোর্টফোলিও অ্যানালিসিস, এই অপারেশনাল যে মানে ফর্মুলেটিং দ্য স্ট্র্যাটেজিস যে মডেলগুলো আছে, সেগুলো আমরা পড়েছি। কেস স্টাডিজ তো আমরা অনেকগুলো অলরেডি পড়া হয়েছে। আমরা বিভিন্ন যে কেসেস গুলো আমরা পড়েছি, যেগুলো ভিডিও কেস স্টাডি যেগুলো দিয়েছিলাম আর কি। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের কেস স্টাডি আমাদের অনেকগুলোই করা হয়েছে। আচ্ছা, আমরা যেটা এখন আজকে আমরা দেখবো সেটা হচ্ছে এই 6 নম্বর চ্যাপ্টারটা। সেটা হচ্ছে অ্যাকুইজিশন, মানে মার্জার্স এন্ড অ্যাকুইজিশন। এটা অলরেডি আমরা একবার ক্লাসটা করেছিলাম, বাট টিল আমরা আরেকবার করে নিচ্ছি। এখানে আজকে যে পিপিটিটায় আমরা দেখছি, এখানে কয়েকটা এক্সাম্পলস আছে। সেই এক্সাম্পলস গুলো কয়েকটা ইস্যুস রয়েছে আর কি, সেগুলো আমি বলে দেবো। এক্সাম্পল আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে নিতে হবে আর কি। স্যার এটা কবে পড়েছিলেন বলুন তো, আমার তো মনে পড়ছে না, আমি ক্লাসে ছিলাম না মনে হয়। হ্যাঁ, কি বলছিলে, কিছু বলছিলে? স্যার মার্জার আর অ্যাকুইজিশনটা এটা আপনি শুরু করেছিলেন? হ্যাঁ, আমি একদিন কবে শুরু করেছিলাম, একটা দিন শুরু আচ্ছা করেছিলাম আর আচ্ছা। কি। আমি কে কে ছিল, কেউ হয়তো একজন দুজন ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ আমরা মনে একবার হয় শুরু। আমি ছিলাম না, ওই জন্যই আমি মনে করতে পারছি। ওকে, তাহলে আমরা মার্জারটা দিয়ে শুরু করছি। মার্জার এই কথাটা তো আমরা শুনেছি আগে, যে মার্জার কথাটা হচ্ছে যে যখন
মার্জার বা অ্যাকুইজিশন দুটো টার্মিনোলজি সেম পারপাসে ইউজ করা হয় যখন দুটো কোম্পানি একসাথে হয়ে কাজ করে, তখন বিভিন্ন ফরম্যাটে হতে পারে। তাহলে একটা ফরম্যাট হচ্ছে মার্জার আর একটা ফরম্যাট হচ্ছে অ্যাকুইজিশন। তাহলে মার্জার ইজ দ্য কম্বিনেশন অফ টু কোম্পানিজ টু ফর্ম ওয়ান নিউ কোম্পানি। ওকে, right? So that is called the merger. So the combination of two companies involve transfer of ownership. Both companies surrender their stock and issue new stock as a new company. মানে দুটো কোম্পানি মার্জ হয়ে একটা কোম্পানি তৈরি হয় অ্যাকচুয়ালি, রাইট? সো দ্যাট ইজ যেরকম ধরো রিসেন্টলি যেটা হয়েছে আকাশ বাইজুস। আকাশ ওয়াজ এ সেপারেট কোম্পানি, বাইজুস ইজ এ সেপারেট কোম্পানি। Now they have merged and they have formed a new company that is called Akash Byju's. এখন দেখবে রিসেন্টলি যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসে সেগুলো আসে কিন্তু আকাশ বাইজুস এর নামে, রাইট? সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্যাট ইজ কল্ড দ্য মার্জার্স। যখন দুটো কোম্পানি একসাথে হয়ে যাচ্ছে এবং একসাথে হয়ে তারা বিজনেস করছে আর কি, যেমন ভোদাফোন আইডিয়া, রাইট? ভোদাফোন আইডিয়া, so that is a new company that has been formed, Vodafone Idea. So that is the fundamental concept of so that's why they have given that VI logo, right? So that is called the merger. Now ways of merger, এটা যেটা আমরা বললাম এরা সেরকম হতে পারে যে mergers can take place in the following, like buying purchasing of assets, buying purchasing of the common share, by exchanging the share of the asset, by exchanging the share of the shares. তো এগুলো আমরা সেইভাবে আমাদের মার্জার হতে পারে। এবার কত ধরনের মার্জার হয়, এখানে আমাদের না কয়েকটা এক্সাম্পলস এ কয়েকটা ভুল আছে। এই এক্সাম্পলস গুলো আমরা পরে নতুন কিছু এক্সাম্পলস আমরা দেবো। কনসেপ্টটা একটুখানি বুঝে নাও। সেটা হচ্ছে নাম্বার হচ্ছে হরাইজন্টাল মার্জার। হরাইজন্টাল মার্জারের ভেতরে এ মার্জার অকারিং বিটুইন কোম্পানিজ ইন দ্য সেম ইন্ডাস্ট্রি। ধরো প্রথম সেকেন্ড এক্সাম্পলটা দেখো না, সেকেন্ড এক্সাম্পলটা ভুল আছে অ্যাকচুয়ালি। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ব্রুক বন্ড টি প্লাস লিপটন। ওকে, ব্রুক বন্ড টি প্লাস লিপটন দুটোই কিন্তু টি ম্যানুফ্যাকচারার এন্ড মার্কেটার। এই দুটো কোম্পানি হয়ে গেল ব্রুক বন্ড লিপটন, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি যখন মার্জার হয় মানে সেম ইন্ডাস্ট্রিজ এর মধ্যে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে হরাইজন্টাল মার্জার। Then what is vertical merger? When two companies produces same goods and services for one specific product. আমরা যদি একটা স্পেসিফিক প্রোডাক্ট লঞ্চ করি যেটা দুটোরই মধ্যে কোনো ইউটিলিটি রয়েছে, সেই দুটো কোম্পানি যখন মার্জ করে যায় তখন সেটাকে ভার্টিক্যাল মার্জার বলছে। আমরা একই সেম লেভেল, ধরো যে ইবে এন্ড পেপ্যাল, ঠিক আছে? তাহলে ইবে হচ্ছে মার্কেট প্লেস, পেপ্যাল হচ্ছে মানে পেমেন্ট সিস্টেম অর দ্য পেমেন্ট গেটওয়ে। এবার ইবে যেহেতু মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, এবার অনলাইন মার্কেট প্লেসে অনলাইন পেমেন্টটাই ম্যাক্সিমাম হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি আমার নিজস্ব একটা কোম্পানি থাকে, মানে সেই কোম্পানিটার সাথেই আমার টাই আপ থাকে, তাহলে আমার বিজনেস করতে সুবিধা। যেমন যদি আমি যদি বলি অ্যামাজন এবং অ্যামাজন পে, অ্যামাজন কি করলো একটা আলাদা কোম্পানি, সেটাকে আমি মার্জার বলবো না, কারণ অ্যামাজন পে ইজ এ সেপারেট কোম্পানি, লাইক ফোন পে, লাইক গুগল পে এন্ড এটসেট্রা। এবার অ্যামাজন যদি গুগল পে কে হয়ে মার্জার করে নিত, যে তখন আমি সেটাকে বলতাম হয়তো মানে ভার্টিক্যাল মার্জার। যেখানে অ্যামাজনে ম্যাক্সিমাম পে গুগল পে থ্রু দিয়ে হচ্ছে, তাহলে ওরা কি করলো যে গুগল পে এর সাথে একটা গুগল পে এর সাথে মার্জ করে গেল, যদি হতো তখন সেটাকে ভার্টিক্যাল মার্জার আমরা বলতাম। ঠিক সেরকম ভাবে এখানে একটা এক্সাম্পল বলতে পারো ইবে এন্ড পেপ্যাল, দ্যাট ইজ কল্ড দ্য ভার্টিক্যাল মার্জার। কনগ্লোমারেট মার্জার হচ্ছে মার্জার বিটুইন ফার্ম ইনভলভড ইন টোটালি আনরিলেটেড বিজনেস অ্যাক্টিভিটি। মানে ওই বিজনেসের মধ্যে আমরা ছিলাম না, এখন ওই একটা পার্টিকুলার বিজনেস ক্যাটাগরিতে ঢোকার জন্য আমরা একটা মার্জার করলাম, সেটাকে আমরা বলছি কনগ্লোমারেট মার্জার। এখন খুব পারফেক্টলি দুটো খুব প্রেজেন্ট ডে এক্সাম্পল আছে যেটা নিয়ে বাজারে খুব আলোচনা হচ্ছে। এনিওয়ান ক্যান গিভ দ্যাট এক্সাম্পল? কনগ্লোমারেট মার্জার যেখানে মানে একটা পার্টিকুলার কোম্পানি আরেকটা পার্টিকুলার কোম্পানির সাথে কোনো সম্পর্কই নেই বলা যেতে পারে, যদিও এটা কাইন্ড অফ মার্জার, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে না মার্জারও বলতে পারো, যেটা অ্যাকুইজিশনও বলা যেতে পারে সেকেন্ড যে এক্সাম্পলটার কথা আমরা বলছি। তবে হ্যাঁ, কিছু মার্জার এক্সাম্পলটাই বেটার হবে, কারণ পুরোপুরি স্টেক ওরা নেয়নি, মার্জ করেছে মাত্র কিছুটা কিছুটা পার্সেন্টেজ অফ শেয়ার কিনে নিয়েছে, সুতরাং সেটা এক্সাম্পল অফ মার্জারই বলা যেতে পারে কিছুটা, কিন্তু সেটা কনগ্লোমারেট মার্জার। টাটা বিগ বাস্কেট, টাটা 1mg। 1mg ইজ এ ই ফার্মাসি চেন। তাহলে টাটার সাথে মার্জ করলো
দিয়ে কেন করলো, তার কারণ হচ্ছে টাটা ওয়ান্টেড টু গেট ইনটু দ্য ই ফার্মাসি বিজনেস। তাহলে ওরা 1 mg কে ওরা বেসিক্যালি পারচেস করে নিল আর কি, অ্যাকুইজিশনে বলা যেতে পারে ওই এক্সাম্পলের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে যেমন বিগ বাস্কেটের ক্ষেত্রে এরা পুরোটা নেয়নি টাটা, সেখানে টাটা বিগ বাস্কেট আর কি। তো এইটাকে বলছি আমরা কনগ্লোমারেট মার্জার, রাইট? কনগ্লোমারেট মার্জার যেখানে আনরিলেটেড, কিন্তু টাটা কখনোই এই হোম ডেলিভারি বিজনেসে ছিলই না, ঠিক আছে? তারা নতুন করে এই বিজনেসটায় ঢোকার জন্য একটা কোম্পানির সাথে মার্জ করলো বিগ বাস্কেটের সাথে। ই ফার্মাসি বিজনেসে ছিলই না, ই ফার্মাসি বিজনেসে এন্ট্রি নেওয়ার জন্য 1 mg টাকে পারচেস করলো। তো এইটাকে আমরা বলছি কনগ্লোমারেট মার্জার। নেক্সট হচ্ছে কনসেন্ট্রিক মার্জার, দ্য মার্জার অফ টু ফার্মস হুইচ আর ইনটু সিমিলার টাইপ অফ বিজনেস, সেম বিজনেস না বাট সিমিলার টাইপ অফ বিজনেস, ঠিক আছে? তো এইরকম এখানে যেমন একটা এক্সাম্পল আছে, যেমন দুটো সেকেন্ড এক্সাম্পল দিতে পারে, ডায়াল আপ ইন্টারনেট আর একটা হচ্ছে নেট লিঙ্ক। তাহলে এটা সিমিলার ইন্টারনেট টাইপ অফ বিজনেসের ভেতরে রয়েছে, সুতরাং সেই হিসেবে একে অন্যের পরিপূরক হতে পারে, সেই কারণে তারা গ্রুপটা জয়েন করলো আর কি, ঠিক আছে? তো এই জায়গাটা যেমন ট্রাভেলার্স একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, সিটি গ্রুপ ইজ এ ফাইন্যান্সিয়াল কোম্পানি, তাহলে এই দুটো কম্বাইন হয়ে যখন হলো তখন সেটা সিটি গ্রুপ হতে পারে, সিটি আর ট্রাভেলার্স কম্বাইন হয়ে সিটি গ্রুপ হচ্ছে। তো এইটাই, তো এইটা সেটাকে বলছি আমরা কনসেন্ট্রিক মার্জার, যখন তারা সিমিলার কাইন্ড অফ, সেম নয় বাট সিমিলার ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং তারা মার্জ করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এই যে কনসেপ্টটা, এটাকেই বলা হচ্ছে আর কি। যেরকম ধরো এখন রিসেন্টলি তোমার লঞ্চ হচ্ছে আর কি, কলকাতাতে লঞ্চ হবে ওলা ফুডস, ঠিক আছে? ওলা ফুডস লঞ্চ হবে রিসেন্টলি, যদিও ওলা দেখবে অনেকদিন আগে একটা আরেকটা ফুড ডেলিভারি কোম্পানি ছিল, ওটার নামটা আমি ভুলে যাচ্ছি, ওটা সামথিং পান্ডা, ফুড পান্ডা, রাইট? ফুড পান্ডা দে হ্যাভ অ্যাকোয়ার্ড, বাট যাই হোক ওটা খুব একটা এফেক্টিভ হয়নি, সেই জন্য ওটা ওলা ফুড হিসেবে নতুন করে বিজনেস লঞ্চ করছে। কারণ আমি এটা জানতে পারলাম এই কারণে, ওদের এইচআর আর কি আমাকে রিকোয়ারমেন্ট পাঠিয়েছে ওলা ফুডস এর জন্য, ওদের কিছু লোকজন দরকার আর কি। তো তখনই আমি জানলাম কলকাতাতে লঞ্চ হচ্ছে আর কি ওলা ফুডস। এবার ওলা ফুডস কারোর সাথে মার্জার করে করছে নাকি ওরা নিজেরা আলাদা করে কোনো বিজনেস ইউনিট তৈরি করছে, সেটা দেখতে হবে আর মোস্ট প্রবাবলি কিছু মার্জার করেই হবে, কোনো এক্সিস্টিং কোনো ফুড স্টার্টআপ যেটা ফুড ডেলিভারি বিজনেস আছে তাদেরকে হয়তো অ্যাকোয়ার করেছে বা মার্জ করেছে, দিয়ে ওরা বিজনেসটা করবে আর কি। ওকে, তাহলে মার্জার নিয়ে কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন এখন অবধি? আমরা পরে ডিটেলসে আবার মার্জারের ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে পড়বো, এখন অবধি যেটুকু বললাম কোনো ডাউট আছে? না No, স্যার। sir, clear. No, sir. No, sir. নেক্সট হচ্ছে অ্যাকুইজিশন টার্মটা, দেখো এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, অ্যাকুইজিশন মানে টেক ওভার করছি আমি কোম্পানিটাকে। সো when the company take over another and clearly establish itself as the new owner, the purchase is called an acquisition, ঠিক আছে? তো এই অ্যাকুইজিশন অনেক রকম হতে পারে, ফ্রেন্ডলি অ্যাকুইজিশন, রিভার্স অ্যাকুইজিশন, ব্যাকফ্লিপ অ্যাকুইজিশন, হস্টাইল অ্যাকুইজিশন। So first one is the friendly acquisition. So both the companies approve the acquisition under a friendly terms and example. তো এখানে যখন আমরা দুটো কোম্পানি মিলে আমরা আইডেন্টিফাই করলাম, আমরা যদি দুটো একসাথে হয়ে কাজ করি, মানে জনসন এন্ড জনসন এই ক্রুসেল কোম্পানিটাকে, বায়োটেকনোলজি কোম্পানিটাকে টেক ওভার করলো, এবং ক্রুসেল বায়োটেকনোলজিও আন্ডারস্ট্যান্ড করলো যে হ্যাঁ আমাদের দুজনে একসাথে, আমার পক্ষে একা করা সম্ভব নয়, তাহলে আমাকে যদি জনসন এন্ড জনসন এটা পারচেস করে নেয় তাহলে আমার সেটা সুবিধাই হবে আমার পক্ষে চালাতে। সো সেটাই হচ্ছে জনসন এন্ড জনসন যখন ক্রুসেলকে কিনে ফেললো আর কি, বায়োটেকনোলজি কোম্পানি, সেটা হচ্ছে ফ্রেন্ডলি অ্যাকুইজিশন। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে রিভার্স অ্যাকুইজিশন, যখন একটা প্রাইভেট কোম্পানি টেক ওভারে পাবলিক কোম্পানি, মানে একটা গভর্নমেন্ট কোম্পানিকে প্রাইভেট কোম্পানি টেক ওভার করে নিল, কিনে নিল আর কি জিনিসটাকে। এটা পারবে এখনকার কোনো কোনো এক্সাম্পল মনে পড়ছে, রিসেন্ট এক্সাম্পল, যেখানে একটা প্রাইভেট কোম্পানি কোন একটা পাবলিক কোম্পানিকে কিনে নিল? রিসেন্ট এক্সাম্পল? Sir, airport হবে কি? এয়ারপোর্ট, এয়ার ইন্ডিয়া কে তো কিনেছে টাটা। রাইট রাইট।
সো দ্যাটস দ্য থিং। তো ওখানে যে এয়ার ইন্ডিয়াকে যখন টাটা কিনছে, এয়ার ইন্ডিয়া ওয়াজ এ পাবলিক কোম্পানি, তো সেক্ষেত্রে যখন ওরা সেল আউট করলো এবং সেটাকে অ্যাকুইজিশন করে নিল একটা প্রাইভেট কোম্পানি, তখন সেটাকে আমরা বলছি রিভার্স অ্যাকুইজিশন। এবার এয়ারপোর্ট গুলোর ক্ষেত্রে আমি যতদূর জানি দ্যাট ইজ গিভেন অন লিজ, ঠিক আছে, এটা আমি এক্সাক্ট আমি জানি না, তবে আমার যতদূর মনে পড়ছে দিস অল দ্য এয়ারপোর্টস আর গিভেন, যেগুলো তুমি বলছো কিছু কিছু এয়ারপোর্টকে দেওয়া হয়েছে নেমিং রাইটস দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে দ্যাট ইজ নট অ্যাকুইজিশন, পুরোপুরি হ্যান্ড ওভার করা হয়নি, কিন্তু যে পারচেস করে নিয়েছে নিজেরা, ইট ইজ নট। বাট এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু ইট ইজ নাও দ্য প্রপার্টি অফ দ্য টাটা গ্রুপ, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি রিভার্স অ্যাকুইজিশন। Next one is the backflip acquisition. That means the purchasing company becomes a subsidiary of the purchased company. মানে কিনলো, কিনে ওই কোম্পানির একটা সাবসিডিয়ারি হয়ে কাজ করছে। যেমন এখানে একটা এক্সাম্পল বলেছে টেক্সাস এয়ার কম্পোজিট আর ওদিকে কন্টিনেন্টাল এয়ারলাইন্স, নামটা কন্টিনেন্টাল এয়ারলাইন্সই থেকে গেল, তারই একটা সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে টেক্সাস এয়ার কম্পোজিট কাজ করলো আর কিন্তু কিনলো কিন্তু টেক্সাস এয়ার কম্পোজিট, তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে ব্যাকফ্লিপ অ্যাকুইজিশন। ওকে, হস্টাইল অ্যাকুইজিশন, হস্টাইল অ্যাকুইজিশন হচ্ছে কি যেখানে খুব আনফেভারেবল কন্ডিশনস এর মধ্যে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করার জন্য অ্যাকুইজিশন করা হচ্ছে। যেরকম একটা হয়েছিল এক্সাম্পল, সেটা হচ্ছে ওরাকেল এন্ড পিপলসফট। এরা ওরাকেলও ইআরপি লঞ্চ আছে আর পিপলসফটেরও নিজস্ব ইআরপি আছে, তাহলে সেক্ষেত্রে ওরাকেল পরবর্তী ক্ষেত্রে এটাকে অ্যাকুইজিশন করে নেয় বিভিন্ন ধরনের মানে হস্টাইল, মানে এরা কখনোই মানে পিপলসফট বিক্রি করতে চায়নি, but Oracle have got the legal right to purchase it by acquisition it actually, তো সেই কারণে এরা পারচেজ করে নিতে পেরেছিল, সেই জন্য এটাকে বলছি আমরা হস্টাইল অ্যাকুইজিশন। যেখানে একদম প্রথমে যেটা আমরা বললাম ফ্রেন্ডলি অ্যাকুইজিশন, ফ্রেন্ডলি অ্যাকুইজিশন যখন বোথ দ্য কোম্পানি আর হ্যাভ এগ্রিড, এখানে কিন্তু বোথ দ্য কোম্পানি হ্যাভ নট এগ্রিড, এটা কাইন্ড অফ ফোর্সফুল অ্যাকুইজিশন হয়েছিল, রাইট? সো দ্যাট ইজ কল্ড দ্য হস্টাইল অ্যাকুইজিশন। Now এটা খুব কমন, the differences between the mergers and acquisition, meaning এর দিক থেকে কি fusion of two or more companies voluntarily form a new company, that is mergers. Acquisition হচ্ছে when one entity purchases the business of other entity. Formation of new firm in merger এর ক্ষেত্রে yes, acquisition এর ক্ষেত্রে no, যেটা বড় কোম্পানি তাদের নামেই ওটা চলে। ওকে, পারপাস হচ্ছে কি to decrease competition and increase operational efficiency. Acquisition এটা হচ্ছে for instantaneous growth, এই পারপাসটা অ্যাকুইজিশনের এক্সাম্পলটা যেটা আমরা বললাম যে টাটা গ্রুপ চাইছে যে ইমিডিয়েটলি দে গেট ইনটু দ্য ই ফার্মাসি বিজনেস, তাহলে তাকে যদি নতুন করে শুরু করতে হয় নতুন কোম্পানি, যদিও টাটা গ্রুপ অফ কোম্পানি বাট টিল ইট উইল টেক সাম টাইম, রাইট? কিন্তু তার থেকে যদি এক্সিস্টিং কোনো কোম্পানি যাদের একটা বড় নেটওয়ার্ক আছে প্যান ইন্ডিয়া বেসিসে, তাদেরকে যদি পারচেস করে নেওয়া হয় তাহলে এটা অনেক বেশি ইজি হবে। সেটা সেরকম যেরকম ফ্লিপকার্ট রিসেন্টলি পারচেস করলো সস্তা সুন্দর বলে, যেটা সস্তা সুন্দর ফার্মাসি, ওদেরকে পারচেস করে নিল, কারণ বিকজ দে ওয়ান্টেড টু গেট ইনটু দিস ই ফার্মাসি মডেল, বাট দে ওয়ান্ট টু স্টার্ট ইমিডিয়েটলি, তাহলে সেটাকেই বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস গ্রোথ। সো পারপাসটা যদি ইনস্ট্যান্টেনিয়াস গ্রোথ হয় তাহলে ডেফিনেটলি অ্যাকুইজিশন ইজ দ্য বেস্ট অপশন। Size of the business, size of merging companies is more or less the same. Size of the acquiring company is bigger than the acquired company, এটা খুব কমন, রাইট? মার্জিং এর ক্ষেত্রে কি হয়, মোটামুটি দুটো কোম্পানি একই সাইজের হয়, বাট অ্যাকুইজিশনের ক্ষেত্রে ডেফিনেটলি দ্য অ্যাকুয়ারিং কোম্পানি যে অ্যাকুইজিশন করছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই তার সাইজটা ডেফিনেটলি সেটা বড় হয়। নাও মার্জার্স why and why not, মানে কোন সময় মার্জার করা উচিত বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি, why it is important: increase market share, economies of scale, profit for research and development, reduction of competition. প্রবলেম উইথ মার্জারটা কি কি প্রবলেম থাকতে পারে, যে ক্ল্যাশ অফ কর্পোরেট, এখানে ক্ল্যাশ বানানটা ভুল আছে, এসএইচ হবে, ক্ল্যাশ অফ কর্পোরেট কালচার, ইনক্রিজ বিজনেস কমপ্লেক্সিটি, employees may be resistant to change. So these are the disadvantages, right? These are the disadvantages. So importance হচ্ছে definitely market share বাড়ে, economies of scale improvement হয়, profit for research and development অনেকটা বেড়ে যায়, and reduction of competition হয়।
কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ক্ল্যাশ অফ কর্পোরেট কালচার, ইনক্রিজ বিজনেস কমপ্লেক্সিটিস, and employees may be resistant to change. Acquisition ক্ষেত্রে increase definitely market share, increase diversification, excessive competition on the cost minimization তো হচ্ছেই। Problems with acquisition কি কি থাকছে? That is হচ্ছে inadequate valuation of target, inability to achieve synergy, finance by taking huge debt, right? So that is these are the problems associated with the acquisition. So motives for mergers and acquisition: economies of large scale business enjoy both internal and the external economies. Elimination of competition, that is definitely one of the point. Desire to enjoy monopoly of পাওয়ার, লাইক দ্য বাইজুস যেটা এখন এই মুহূর্তে করছে, ওরা কিন্তু সমস্ত এডটেক প্ল্যাটফর্ম গুলো ইন্ডিয়াতে যেগুলো অপারেট করছে বিভিন্ন ডাইভার্সিফিকেশনে, সবগুলোকে কিনে ফেলার চেষ্টা করছে, রাইট? তো দ্যাট ইজ দ্য থিং, রাইট? সো দ্যাট ইজ কল্ড দ্য desire to enjoy the monopoly. Adoption of the modern technology, corporate organization acquire large resources, so that is also a fact. Benefits, so these are the like the greater value generation, gaining cost efficiency, increase market share, gain higher competitiveness. These are very common. I mean যদি দুটো কোম্পানি মার্জ হয়ে যায় অটোমেটিক্যালি মূল যেটা জায়গাটা দাঁড়ায় সেটা হচ্ছে কম্পিটিশন অনেকটা কমে যায়। যেরকম ধরো যে ভোদাফোন আইডিয়া যখন মার্জ হলো, তাহলে একটা তো হলো দুটো কোম্পানির স্ট্রেংথ কম্বাইন হলো, সেটা ঠিক আছে, কিন্তু তাছাড়া যেটা মেজর একটা দাঁড়ালো, এটা কিন্তু কম্পিটিশনটা অনেকটা লেস হয়ে গেল। আইডিয়ার যারা কাস্টমার তারা ভোদাফোনের কাস্টমার, ভোদাফোনের যারা কাস্টমার তারা আইডিয়ার কাস্টমার, এই মডেলটাই চলে আসলো। কিন্তু আমার এদের মধ্যে একটা কম্পিটিশন, এখন আমার কম্পিটিশন হচ্ছে এয়ারটেল এবং জিও বা বিএসএনএল কিছুটা, তাহলে এইখানে আমি কম্পিটিশনটা কমিয়ে ফেলতে পারলাম। কস্ট এফিসিয়েন্সি ডেফিনেটলি বেড়ে যায় যখন দুটো ফার্ম মার্চ করে যায়, কস্ট এফিসিয়েন্সি বাড়ে, গেন হাইয়ার কম্পিটিটিভনেস ডেফিনেটলি বাড়ে। কারণ আমরা জানি যে যদি ভোদাফোন আইডিয়া মার্জ না হতো, দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা আইডিয়া তো বন্ধ হয়েই যেত। ভোদাফোন ওয়াজ অলসো থিঙ্কিং অফ ক্লোজিং ডাউন, রাইট? সো সেটা হয়নি, সেটা বন্ধ করতে পেরেছে। সো দ্যাট ইজ দ্য আইডিয়া অ্যাকচুয়ালি। প্রবলেমস হচ্ছে তো যেটা আমরা বলেছিলাম, ইন্টিগ্রেশন ডিফিকাল্টি থাকে, দুটো কোম্পানি যখন মার্চ করে তখন ইন্টিগ্রেশন ডিফিকাল্টি থাকে। লার্জ অর এক্সট্রাঅর্ডিনারি ডেপ তৈরি হয়, কারণ এই মানে টাকাটা তো এই যে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দিয়ে কেনা হয় একটা কোম্পানি, তো তার ফলে একটা বড় ডেপ্ট হয়ে যায়। সো ম্যানেজার্স ওভারলি ফোকাসড অন অ্যাকুইজিশন অ্যান্ড ওভারলি ডাইভার্সিফাইড, তার ফলে কি হয় যে তারা হয়তো ডে টু ডে অপারেশনস এর কাজে অনেক ইগনোরেন্স আসে, আমরা অ্যাকুইজিশনের কাজে এতটা বেশি ইয়ে থাকে, তার ফলে ওভারঅল এফেক্টিভনেস অনেক ক্ষেত্রে কমে যেতে পারে অর্গানাইজেশনস এর। Now the strategies of the mergers and acquisition. So there is an important need to assess the market by deciding the growth factors through future market opportunities. The integration process should be taken into line with consent of the management from both the companies venturing into the merger. So restructuring and future parameters should be decided. Exchange of information and the knowledge from both the end. সো সেটাই হচ্ছে জায়গাটা যেটা আমরা এই যে বাইজুসের এক্সাম্পল যেটা আমরা বলছিলাম, যে বাইজুস আর পারচেজ, দে হ্যাভ আন্ডারস্টুড দ্য মার্কেট দ্যাট এই পার্টিকুলার অনলাইন মার্কেটের মধ্যে বিভিন্ন রকম ডাইভার্সিফিকেশন আছে। বাইজুস হ্যাভ স্টার্টেড উইথ বেসিক্যালি দ্যাট ইজ দ্য প্রবাবলি আমরা এটা আগেও ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ ফর দ্য প্রাইভেট টিউশনস মার্কেট। তো দ্যাট ইজ দ্য মার্কেট ইন ইন্ডিয়া দে আর টার্গেটিং, যাতে প্রাইভেট টিউশনস লোকে পড়তে না যায়, তারা আমাদের যেটা অ্যাপস বা টেকনোলজি বেস সিস্টেম রয়েছে সেখানেই আমাদের টিচাররা পড়াবে এবং সেখানে পড়বে। কিন্তু এরা দেখছে যে এই যে এই এডুকেশন যেটা টিউশনস মার্কেট আছে সেটা ওরা ক্যাপচার করছে, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, কারণ এখানে এডুকেশন মার্কেটটা অনেকটা বড়। তাহলে সেইটাকে ক্যাপচার করার জন্য ওরা দেখলো প্রথমে জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল এন্ট্রান্স, স্পেসিফিক্যালি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এর জন্য ওরা আকাশকে পারচেস করলো। তারপর ওরা দেখলো যে না, দিস ইজ দেয়ার ইজ মানে এক্সিকিউটিভ এডুকেশন একটা মার্কেট রয়েছে বড়, এক্সিকিউটিভ এডুকেশন, যারা প্রফেশনাল সার্টিফিকেশন করতে চাইছে, প্রফেশনাল ট্রেনিং করতে চাইছে, যেগুলো শর্ট টার্ম, মানে 1 month 2 month 3 months বা ইভেন আওয়ারলি বেসিসে 4 hours 5 hours ট্রেনিং প্রোগ্রাম। তাহলে এইটার একটা বিরাট বড় মার্কেট আছে। তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে ভালো বিজনেস করছিল গ্রেট লার্নিং বা করছে আর, তো ওরা সেই কারণে গ্রেট লার্নিং কে পারচেস করলো।
তো এইটা হচ্ছে ওভারঅল মডেল, মানে আমি ওদের অবজেক্টিভটা কি, দে ওয়ান্ট টু বিকাম দ্য নাম্বার ওয়ান ইন দ্য ই লার্নিং মার্কেট প্লেস। তাহলে ই লার্নিং মার্কেট প্লেসে যারা যারা রয়েছে তাদেরকে তোরা পারচেস করছে, যেমন হোয়াইট হ্যাট জুনিয়র। হোয়াইট হ্যাট জুনিয়র কি ইন্টু দ্য কোডিং, এটা সম্পূর্ণ আলাদা, মানে এটা ওই কোচিং মার্কেট বা এগুলোর সাথে নেই। তাহলে ওরা হোয়াইট হ্যাট জুনিয়রকেও পারচেস করলো, পারচেস করে ওরা বললো এই যে কোডিং মার্কেটটা সেটাকে ধরার চেষ্টা করলো আর কি। তাহলে এইটা হচ্ছে মডেলটা আর কি। তাহলে আমাকে আগে বোঝার চেষ্টা করতে হবে যে কোন ধরনের মানে হোয়াট ইজ মাই বিজনেস অবজেক্টিভ, এবং সেই অনুযায়ী আমাকে অ্যাকুইজিশনে যেতে হবে। So there is an important need to assess the market by deciding the growth factor through the future market opportunities. The integration process should be taken in line with the consent of the management from both the companies venturing into the merger, and restructuring the future parameter should be decided with the exchange of information and the knowledge of both the ends, right? তাহলে সেইটা আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি। Just give me a moment. এখানে কিছু এক্সাম্পল, এগুলো অনেক পুরনো এক্সাম্পলস ইউ ক্যান সি, বাট হাউএভার আমরা প্রেজেন্ট যে এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটাও বলতে পারো আর কি। এটা যেমন টাটা স্টিল অ্যান্ড দ্য কোরাস ইউনাইটেড কিংডমে 2007-এ যেটা হয়েছিল, মানে একটা বড় টার্ন, সেটা ইন্ডিয়ান এক্সাম্পলস এর দিক থেকে খুব বড় এক্সাম্পল, যেটা ইউকে কোম্পানি কোরাস কোম্পানিকে ওরা টেক ওভার করলো আর কি। ভোদাফোন, এটা অনেক পুরনো এক্সাম্পল। ভোদাফোন হাচ যেটা হলো, এখন তো ওটা তোমরা এখন এক্সাম্পল দেবে ভোদাফোন আইডিয়া। আমি সেই কারণে বলছিলাম এক্সাম্পলস গুলোকে আমাদের একটু রেকটিফাই করতে হবে। এখানে এই ভোদাফোন হাচের এক্সাম্পল অনেক পুরনো এক্সাম্পল, এখন তোমাকে বলতে হবে ভোদাফোন আইডিয়া মার্জার। এই এক্সাম্পলটা ইট ইজ এ গুড এক্সাম্পল, আদিত্য বিড়লা নোভেলিস, দ্যাট ইজ ওকে, ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, এটাও খুব ভালো এক্সাম্পল ছিল, যদিও এটা এটা খুব একটা সাকসেসফুল পরবর্তী ক্ষেত্রে হয়নি, র্যানব্যাক্সি রাইচোর এক্সাম্পল, but it was at that point of time it was a good example actually, right? তাহলে এখন আমাদের, আমি সেই জন্যই বলছিলাম এক্সাম্পলস গুলোকে না আমাদের একটুখানি চেঞ্জ করে দিতে হবে। এখন যে এক্সাম্পলস গুলো আমরা আলোচনা করছি সেগুলো একটু ইনক্লুড করে নেওয়ার। But otherwise, anyone having any question about these things, mergers and acquisition? ইন্ডিয়ান এক্সপ্রেসেস এই আর্টিকেলটা একবার পারলে পড়ো। আমি এটা লিঙ্কটা পরে শেয়ার করে দিচ্ছি। এখানে ইউ বি ফাইন্ডিং দ্যাট বাইজুসের যে রিসেন্ট যে মার্জার্স বা অ্যাকুইজিশন যা যা করেছে তার পুরো ডিটেলস লিস্টিং রয়েছে আর কি। এই যে গ্রেট লার্নিং কি কি কিনেছে রিসেন্টলি এরা, গ্রেট লার্নিং, টপার, এপিক। এপিকটা কিন্তু তোমার ইউএস বেসড কিডস ডিজিটাল রিডিং প্ল্যাটফর্ম। তো ইউএস বেসড একটা কোম্পানিকে ওরা কিনে নিয়েছে, আকাশ এডুকেশন সার্ভিস, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, হোয়াইট হ্যাট জুনিয়র। তো এইগুলো এরা কিন্তু পারচেস করছে আর কি। এটাই মানে ওরা এরকম অ্যাকুইজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি এটা লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের ইয়েতে, একবার পড়ে নিও এটা। মানে এই পড়ে নেওয়ার অর্থ একটাই যে ইউ ক্যান রিমেম্বার দিস থিংস এন্ড এট দ্য টাইম অফ এক্সামিনেশন ইউ ক্যান গিভ দিস এক্সাম্পলস।
আমি চ্যাট বক্স ওটা সেন্ড করে দিয়েছি, একবার চেক করে নিন। ওকে, তাহলে আমরা এখন একটুখানি ওয়াও মোমোর যে স্ট্র্যাটেজি গুলো আমরা একবার দেখেছিলাম, তাও একবার একবার জাস্ট আমরা শুনে নিই। Be discussing about the success story of Wow Momo. Started with 30,000 rupees and became 860 crore rupees food brand, Wow Momo's success story. Wow Momo, India's fastest growing Momo chain, is started by classmates Sagar Daryani and Binod Kumar Homagai, who started selling steamed momos from their 6x6 kiosk in Springdale Spencer in 2008. The food company started from a garage in Kolkata, West Bengal, India. Wow Momo's first kitchen was a 200 square foot room, and they took the raw material on credit from a local grocery store to get things started. The first kitchen started with only a single table and 2 part-time chefs who worked on a nominal salary. Wow Momo, an Indian chain of fast food restaurants, started with a meager investment of 30,000 rupees and now stands at a stupendous net worth of 860 crore rupees. Sagar Daryani and Binod Kumar Homagai are alumni of St. Xavier's College, Kolkata. Wow Momo, specializing in momos, a dumpling popular in India, Nepal, and Tibet. The company is headquartered in Kolkata, West Bengal. After investment by Tiger Global Management of 130 crore rupees, the food company was valued at over 860 crore rupees in 2019. The initial stores were kiosks inside Spencer's Retail in Gachtala Taligunj in South Kolkata and Big Bazaar Hypermarkets Kolkata, on rent for a month at 18% revenue share on 29 August 2008, which paved a way for opening food outlets in commercial locations like malls and tech parks. In the initial days, Sagar Daryani and Binod Kumar Homagai approach every person entering the Spencer's store and ask them to sample the momos. They would wear a Wow Momo T-shirt. Over the next 2 years, they open similar kiosks in a various commercial location, tech parks, malls and hypermarkets across the city.
Wow! Momo has expanded to Kolkata, Noida, Gurgaon, Mumbai, Chennai, Lucknow, Delhi, Bengaluru, Cuttack, Puri, Kochi, Bhubaneswar, and Kanpur. Wow! Momo has over 200 outlets across 13 cities in India as of October 2018. Pan-fried momos became their USP. Serving delicious momos is the brand's agenda. They offer 16 different varieties of momos for vegetarians and non-vegetarians. For vegetarians, Wow! Momo offerings include corn and cheese, among others. Non-vegetarians they offer chicken and cheese, chicken, prawn, and Szechuan. They offer chocolate momos as well. With an investment of 14 lakh rupees, Sagar Daryani and Binod Kumar Homagai came up with their first independent outlet in 2010 at Sector 5 in Salt Lake, Kolkata, where they began has now expanded to 1,200 square featuring Wow! Momo launched an outlet at Phoenix Market City in Bengaluru in 2011. This is the first branch out of Kolkata. They have not looked back ever since. That's all for today. We will be coming back shortly with some more interest. So if the question, এটা তো অনেকগুলো আমরা কেস স্টাডি আমরা আগেও করেছি, তো এখানে তোমাকে বললো যে এক্সপ্লেন দ্য কর্পোরেট স্ট্র্যাটেজি উইথ এক্সাম্পলস, রাইট? তখন আমাদের এই ধরনের স্ট্র্যাটেজি গুলো আমরা ডিসকাস করতে হবে আর কি। আমরা যেরকম রলিক আইসক্রিম ডিসকাস করেছি, রাইট? রলিক আইসক্রিমের এমনি স্ট্র্যাটেজিক মুভমেন্ট কি ছিল? ক্যান এনিবডি রিমেম্বার? মানে কি স্ট্র্যাটেজিতে ওরা এগোচ্ছে রলিক আইসক্রিম? আচ্ছা, এটা লগ আউট হয়ে গেলে আরেকবার লগ ইন করে নিও এখানে। কোশ্চেনটা কি ছিল বুঝতে পারলাম না। রলিক আইসক্রিমের কেস স্টাডিটা পড়েছিলাম না? রলিক আইসক্রিম, ওই রলিক আইসক্রিমের কি কি স্ট্র্যাটেজি মনে পড়ছে আর নিয়েছিল ওরা?